আজকের ক্লাস একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে নতুন সিলেবাস, যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যেটা চেঞ্জ করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে, সেই সম্পর্কেই। এটা এই সিলেবাসটা WBCHSE অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে সেই পরিবর্তিত সিলেবাসগুলো। তো যে সিলেবাসটা দেওয়া হয়েছে, নতুন সিলেবাসটা এবং পুরাতন যে সিলেবাস, তার মধ্যে কিন্তু অনেক তফাৎ। আগের যে গল্পগুলো ছিল বা কবিতাগুলো ছিল বা প্রবন্ধগুলো ছিল, নাটক ছিল, সেগুলো কিন্তু অনেক পরিবর্তন হয়ে এখানে নতুন কিছু গল্প, কবিতা ও প্রবন্ধ বা ইত্যাদি এখানে কিন্তু এই সিলেবাসে দেওয়া হয়েছে। তাছাড়া আরও কিছু ভাষাগত যে বিষয়গুলো আছে এবং ব্যাকরণগত দিক বা ভাষাতত্ত্বের বিষয়গুলো যেগুলো দেওয়া হয়েছে, সেগুলোর সাথে হয়তো আগের সিলেবাসের কিছু কিছু মিল আছে। বাকি কিন্তু ওই পাঠ্য যে কবিতা, প্রবন্ধ, এগুলোর মধ্যে কিন্তু অনেক তলতফাত এসে গেছে। তো আজকের এই সিলেবাসটা আলোচনা করছি। আজকের ক্লাসে সেই পরিবর্তিত সিলেবাসের বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে আলোচনা করছি। আসা যাক আজকের আলোচনায়। যেমন একাদশ শ্রেণী যে সেমিস্টার 1, পূর্বের যে ভিডিওতেও বলেছিলাম যে এখন সেমিস্টার ওয়াইজ যে তোমাদের পাঠ্যক্রম ভাগ হয়ে গেছে। ক্লাস একাদশ শ্রেণীতে 2টো সেমিস্টার, আবার দ্বাদশ শ্রেণীতে 2টো সেমিস্টার, মোট 4টা সেমিস্টারের পরীক্ষা হবে। তো একাদশ শ্রেণীতে যেমন সেমিস্টার ওয়ানে পূর্ণমান থাকবে 40 নাম্বার মার্কস। তো যেমন এখানে যে সমস্ত গল্প বা উপন্যাস বা কবিতাগুলো আছে, যেমন পুঁইমাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা গল্প। তাছাড়া প্রবন্ধ বিড়াল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই বিড়াল প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া, যেগুলো পরবর্তীকালে আলোচনা করা যাবে। কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে মাইকেল মধুসূদন দত্তের যে সনেট আছে, একটা চতুর্দশপদী কবিতা, সেটা পাঠ্য। সাম্যবাদী কবিতা কাজী নজরুল ইসলামের। কাজী নজরুল ইসলাম, যিনি বাংলা সাহিত্যের, বাংলা কাব্যজগতের বিদ্রোহী কবি নামে পরিচিত। তো তার সাম্যবাদী কবিতাটি এবারে যারা নতুন একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছে তাদেরকে পড়তে হবে। আন্তর্জাতিক গল্প সম্পর্কে আসে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়োর গল্প, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। অনুবাদ করেছেন যিনি, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই গল্পটি কিন্তু উচ্চ মাধ্যমিকের সিলেবাসে আগেও ছিল। ভারতীয় কবিতা হিসেবে যেমন ভারতীয় কবি, চারণ কবি ভারভারা রাও, অনুবাদ শঙ্খ ঘোষ, এটা নতুন এসেছে সিলেবাসে। এরপর যে সমস্ত ভাষা বিষয়ক যে বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে, সেগুলো হলো যেমন বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, ভারতে প্রচলিত ভাষা পরিবার, বাংলা ভাষার বৈচিত্র্য, এগুলো। তাছাড়া বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস থেকে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য, এগুলো আমাদেরকে কিন্তু পড়তে হচ্ছে। এরপরে একাদশ শ্রেণীতেই সেমিস্টার 2তে যে বিষয়গুলো পড়তে হবে তা হলো, যেমন সেমিস্টার 2তে সেখানেও কিন্তু পূর্ণমান 40 নাম্বার থাকছে। এবং গল্প হিসেবে যেমন এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্প, তারপরে প্রেমেন্দ্র মিত্রের তেলেনা পোতা আবিষ্কার, যে গল্পটি আগেও
ছিল, আগের সিলেবাসেও ছিল, তেলেনাপোতা আবিষ্কার। কবিতা এখানে বৈষ্ণব পদ বিদ্যাপতির বৈষ্ণব পদকর্তা বিদ্যাপতির ভাব সম্মিলনের পর্যায়ের পদ একটু পড়তে হবে কবিতাতে। এটা পদাবলী শ্রেণীর রচনা। লালন শাহ ফকিরের গান, এটা লালন ফকিরের যে গান সিলেবাসে থাকছে। নুন জয় গোস্বামীর রচিত একটা কবিতা, সেটা থাকছে। তাছাড়া আগুন নাটক হিসেবে আগুন, এটা বিজন ভট্টাচার্যের আগুন যে নামক যে নাটক, সেটা থাকছে। এরপরে পূর্ণাঙ্গ কিছু সহায়ক গ্রন্থে যেগুলো দেওয়া হয়েছিল বই উল্লেখিত আছে, যেমন পঞ্চতন্ত্র, সৈয়দ মুজতবা আলী, বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, আড্ডা, এগুলো। আর একই সঙ্গে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে যেগুলো তোমাদের পাঠে আছে সেগুলো হলো আধুনিক বাংলা সাহিত্য। এখানে যে আধুনিক যুগের যে বৃত্তান্ত, ঔপনিবেশিক শাসনের যে বিষয়, তার সাথে বাংলার সামাজিক এবং ধর্মীয় আন্দোলনের বিষয়গুলো, এবং শিক্ষার যে সংস্কার, গদ্য ভাষার উদ্ভব কিভাবে হলো, কবিতার আধুনিক যে কবিতার উদ্ভব কিভাবে হলো, আধুনিক উপন্যাস ছোট গল্পের যে সূচনা কিভাবে হচ্ছে, কখন থেকে হচ্ছে, নাটক, আধুনিক নাটক, যাত্রা, নাট্যমঞ্চ ইত্যাদি সম্পর্কে বিস্তর আলোচনা বা সংক্ষিপ্তভাবে যে বিষয়গুলো প্রধানত মূল পয়েন্ট ভিত্তিক আলোচনা আধুনিক বাংলা সাহিত্যের মধ্যে দেখা যাবে। লৌকিক সাহিত্য যেখানে আছে ছড়া, ধাঁধা এবং প্রবাদের কথা। কবিতায় যে মহাকাব্য, আখ্যান কাব্য এবং গীতিকবিতার যে ধারা, এগুলোও কিন্তু পড়তে হবে। যে মহাকাব্যের ধারা মাইকেল মধুসূদন দত্ত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র। আখ্যান কাব্যের যে ধারা আছে আধুনিক বাংলা সাহিত্যে, যেগুলো রঙ্গলাল যে বন্দ্যোপাধ্যায়, কিংবা গীতিকবিতার ধারায় যে বিহারীলাল চক্রবর্তী, যিনি গীতিকবিতার ভোরের পাখি নামে পরিচিত, রবীন্দ্রনাথ ঠাকুর তাকে আধুনিক গীতিকবিতার ভোরের পাখি বলেছিলেন, এগুলো পড়তে হবে। তাছাড়া কবিতাতে যেমন মধুসূদন দত্তের কিছু কবিতা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ ও পরবর্তী যে ধারাগুলো আছে সেগুলো পড়তে হবে। তাছাড়া কথা সাহিত্যের ক্ষেত্রে যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এগুলো যেমন সাহিত্য সম্রাট। কথা সাহিত্য তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাসগুলো আছে, রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাস গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস যে রচনা করেছেন, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও পরবর্তী যে ধারাগুলো রয়েছে সেগুলো কিন্তু কথা সাহিত্যের ধারাতে পড়তে হবে, অর্থাৎ উপন্যাস এবং গল্পের যে সমস্ত ধারা আছে। নাটকের ক্ষেত্রে যেমন মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য ও পরবর্তী ধারা। অর্থাৎ নাটকের ক্ষেত্রেও আধুনিক বা সার্থক নাটক যখন থেকে রচিত হচ্ছে, তার একটা যে পূর্ব সূচনা ঘটছে, কিংবা সেই প্রথম ধারার যারা নাটক রচয়িতা ছিলেন, যেমন মাইকেল মধুসূদন দত্ত অন্যতম একজন। তো মাইকেল মধুসূদন দত্তের যে সমস্ত নাটক, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, সেগুলো, শর্মিষ্ঠা, এই যে নাটকগুলো আছে। তাছাড়া দীনবন্ধু মিত্রের যে নীলদর্পণ, গিরিশচন্দ্র ঘোষের নাটক হয়ে গেল, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক হয়ে গেল, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্যের যেমন নবান্ন নাটক খুব জনপ্রিয় একটি নাটক, দেবী গর্জন ইত্যাদি। তো এগুলো পড়তে হবে নাটক রচনার ধারাতে। প্রবন্ধ রচনার ক্ষেত্রে যেমন একটা তোমাদের যে বিষয়গুলো থাকে একটা প্রকল্প রচনার দিক দিয়ে, বা নিজেদেরকে, ওগুলো তো থাকেই, পাশাপাশি প্রবন্ধ রচনা একটা, যেটা তোমাদের পাঠে আছে যে নিজেদের থেকে একটা প্রবন্ধ দেওয়া হবে পরীক্ষাতে লেখার জন্য, যেটা রচনাধর্মী, যে মানে বড় একটা প্রশ্ন দেওয়া হবে প্রবন্ধে, বড় একটা নাম্বার সেখানে একটা থাকবে। তো যেমন সেখানে সেই প্রবন্ধ লেখার বিষয়ও
থাকবে। তো ওটাতে যেমন যে বলে দিয়েছে প্রবন্ধ লেখার বিষয়টি সম্পর্কে, যে রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানুষ মানচিত্র এবং তথ্য সম্ভার দেওয়া হবে। পরীক্ষার্থীরা সেই মানচিত্র এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে এবং শিরোনাম দেবে। একটা সংক্ষেপে একটা তথ্যসূত্র দেওয়া হবে প্রবন্ধটার, এবং সেটার থেকে বা তথ্য সম্ভার দেওয়া হবে, বা সেটার থেকে যারা ছাত্রছাত্রী আছে, যারা পরীক্ষার্থী আছে, তারা একটা পুরো প্রবন্ধ সেটার থেকে সেই পয়েন্টগুলোকে কাজে লাগিয়ে তারা লিখবে। একটি বক্তব্যের সপক্ষে এবং বক্তব্যের বিপক্ষে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। পরীক্ষার্থীরা প্রদত্ত অনুচ্ছেদের সপক্ষে বিপক্ষে তাদের বক্তব্য লিখবে। তো এগুলো থাকবে আর কি সিলেবাসে। তাছাড়া যেমন দ্বাদশ শ্রেণীর যে সিলেবাসটা, দ্বাদশ শ্রেণীর যে সেমিস্টার 3 সিলেবাস, তাতে কিন্তু পূর্ণমান 40। এই দ্বাদশ শ্রেণীটা কিন্তু যারা একাদশ শ্রেণীতে এবছর অ্যাডমিশন হবে 2024-এ, তারা যখন পরবর্তীকালে অর্থাৎ 2025 যখন দ্বাদশ শ্রেণীতে উঠবে তাদের জন্য, অর্থাৎ এখন যারা দ্বাদশ শ্রেণীতে আছে তারা কিন্তু পূর্বের যারা পরীক্ষা দেবে তারা কিন্তু পূর্বের সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেবে। একাদশ শ্রেণীতে এবার যারা অ্যাডমিশন হচ্ছে, তো তাদের ক্ষেত্রে দ্বাদশ শ্রেণীতে তারা যখন উঠবে তখন তারা সেই সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষা দেবে। সেটা কিন্তু পূর্বেই বলে নেওয়া ভালো। যেমন সেমিস্টার 3-তে যে পূর্ণমান 40 নাম্বারের যে নাম্বারটা থাকবে আর কি, তো সেখানে যে গল্প থাকবে, যেমন আদরিণী গল্প, প্রভাত কুমার মুখোপাধ্যায়, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা গল্প, খুব জনপ্রিয় একটা গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়, যেখানে একটা হাতির নাম অনুসারে এই গল্পটি আছে। হাতিটার নাম ছিল আদরিণী। তো যাই হোক আর কি, কবিতা হিসেবে থাকছে যেমন শ্রীজাত, যিনি সাম্প্রতিককালের একজন খুব গণ্যমান্য একজন কবি এবং সাহিত্যিক, যার অন্ধকার লেখা গুচ্ছ, তার অন্য একটা যেমন জনপ্রিয় কাব্যগ্রন্থ উড়ন্ত সব জোকার। তো অন্ধকার লেখা গুচ্ছ শ্রীজাত এর লেখা, দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেনের লেখা, প্রবন্ধ বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের লেখা, ভারতীয় গল্প পোর্টরাজ শঙ্কর রাও খারাট, অনুবাদ সুনন্দন চক্রবর্তী, আন্তর্জাতিক কবিতা তার সঙ্গে পাবলো নেরুদার, অনুবাদ শক্তি চট্টোপাধ্যায়। পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা নামে শক্তি চট্টোপাধ্যায় অনুবাদ করেছিলেন, এবং সেখান থেকে হয়তো পাবলো নেরুদার কোনো কবিতা থাকবে। তাছাড়া ভাষা হিসেবে ভাষার যে বিষয়গুলো সেখানে থাকবে যেমন ধ্বনিতত্ত্ব, বাকযন্ত্র, ধ্বনি, স্বর ও ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন, ধ্বনি পরিবর্তনের কারণ, এগুলো থাকছে। শব্দভাণ্ডার, শব্দার্থ তত্ত্ব, শৈলী বিজ্ঞানের গোড়ার কথা, এগুলোও কিন্তু থাকছে। বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে, যেমন বাংলা গানের যে ইতিহাস, সংক্ষিপ্ত রূপরেখা, বাঙালির বিজ্ঞান চর্চার যে সংক্ষিপ্ত পরিচিতি, বাঙালির ক্রীড়া সংস্কৃতি, এগুলো কিন্তু থাকছে। এগুলো কিছু কিছু বিষয় যেমন পূর্বেও ছিল, ভাষার বিষয়গুলো এবং বাংলার শিল্প সংস্কৃতি ও সাহিত্যের ইতিহাসগুলো। এরপর সেমিস্টার 4, যেখানে যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া, রং নাম্বার গল্পতে, এগুলো থাকছে। রবীন্দ্রনাথের যেমন কবিতা প্রার্থনা, জীবনানন্দ দাশের তিমির হননের গান, কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়, এগুলো, এবং নাটক থাকছে নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়, যেটা কিন্তু পূর্বের সিলেবাসেও ছিল, উচ্চ মাধ্যমিকের সিলেবাসে। ডাকঘর নাটক, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, একটা খুব ইম্পর্টেন্ট নাটক, রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক ধর্মী নাটক, যেখানে অমল নামের একটি বালকের যে মৃত্যু শয্যায় শায়িত এবং মৃত্যুর পূর্ব মুহূর্তটিতে সাংকেতিকতা ও রূপকের দ্বারা রচিত। যাই হোক, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে তোমাদের পড়তে হবে, যেমন বাংলার চিত্রকলা ইতিহাসের যে সংক্ষিপ্ত রূপরেখা, অনেকেই আছেন যেমন নন্দলাল বসু, যামিনী রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, বাঙালির চলচ্চিত্রের ইতিহাস, এগুলো। প্রবন্ধ রচনার যে বিষয়টি তোমাদের থাকবে সেটা হচ্ছে, যেমন প্রবন্ধ রচনার যে বিষয়টি সেখানে হচ্ছে
তোমাদের একটু হ্যাঁ, ফিরে আসছি। স্ক্রিনটার কিছু একটা সমস্যা হয়েছিল। তো পূর্ণাঙ্গ যে সহায়ক গ্রন্থ ডাকঘর প্রবন্ধ রচনার ক্ষেত্রে যেগুলো তোমাদের থাকবে, যে কোনো একটি বিষয়ে কোনো একজন লেখকের লেখার একটি অংশ দেওয়া থাকবে এবং অনুচ্ছেদটি হলো মূল রচনার প্রস্তাবনা বা ভূমিকা। এই প্রস্তাবনা বা ভূমিকাটি অবলম্বন করে পরীক্ষার্থী বিষয়বস্তুর গভীরে প্রবেশ করবে এবং পরিণতি দান করবে। একটি প্রশ্নে কোনো একটি বিষয়ে নানা ধরনের সূত্র ও তথ্য দেওয়া থাকবে, সেগুলোকে ব্যবহার করে পরীক্ষার্থী রচনাটি গড়ে তুলবে। এটা তোমাদের প্রবন্ধের বিষয়ে দেওয়া। তো এই সিলেবাসটা তোমাদের নতুন যারা একাদশ বা দ্বাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছ তাদের ক্ষেত্রে কিন্তু এই সিলেবাসটা দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক যে শিক্ষা পর্ষদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের। এবং এই সম্পর্কে আরও ডিটেলস তথ্য যেগুলো মানে যখন তোমরা ভর্তি হয়ে যাবে পুরোপুরি নতুন বই হিসেবে, কোনো ভালো বই যতক্ষণ না আসে, তো এখনই অত জলদি তাড়াহুড়ো করে কোনো বই না কিনে একটু দেখে ভালো করে যে কী বই ভালো এসেছে তারপরে বই কেনা দরকার। এবং সিলেবাসগুলো সম্পর্কে একটু সচেতন হওয়া দরকার, বিষয়গুলো সম্পর্কে কী বই আসছে না আসছে এবং আরও কি পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের পক্ষ থেকে আরও কি নতুন তথ্য আসছে এই বিষয়ে, সেই বিষয়গুলো কিন্তু দেখার বিষয়। তো যাই হোক, আমি আজকের এই ক্লাসে তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে নতুন সিলেবাসের বিষয়টাকে আলোচনা করলাম। পরের ক্লাসে এই বিষয়েই হয়তো যে নাম্বার বা প্রশ্নপত্রের যে প্রসেস সেই বিষয়ে একটা ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব পরের ক্লাসে, এবং সেটা দেখছি এবং সেটার একটা প্রয়াস আমি করছি। তাছাড়া আমার এই চ্যানেলে যে বাংলা ভাষা এবং সাহিত্যের বেশ কিছু বিষয়, বেশ কিছু টপিক নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে। তোমরা অবশ্যই পাশে থাকো এবং ক্লাসগুলো মন দিয়ে শোনার চেষ্টা করো। নমস্কার, ধন্যবাদ।